নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। অসুস্থতা নাকি অভিমান, অভিমান নাকি ক্ষোভ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমের পোস্ট নিয়ে এমনই জল্পনা শুরু হয়েছে সর্বস্তরে। তৃণমূলের অন্দরে তো বটেই, রাজ্যের প্রতিটা স্তরে। সমাজ মাধ্যমে বুধবার অভিষেক পোস্ট করে নিজের চিকিৎসার জন্য স্বল্প বিরতির কথা, কোট আনকোট স্বল্প বিরতি নেওয়ার কথা বলেছেন। তিনি লিখেছেন, এই বিরতির সময় আমি আরও ভালো করে সাধারণ মানুষের চাহিদা বোঝার সুযোগ পাব। গান্ধীজি ভারতবর্ষকে বোঝবার জন্য, ভারতের মানুষকে বোঝার জন্য দীর্ঘ সফরে বেরিয়েছিলেন। তিনি গোটা দেশ ঘুরেছেন পায়ে হেঁটে, যেখানে কখনো ট্রেনে, কখনো স্টিমারে, যেখানে যেমন পেরেছেন তিনি সেভাবে হেঁটেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তারপর তিনি নেতৃত্ব দিতে এসেছিলেন। অভিষেক যদি এই ধরনের কোনো সফরের কথা বলে বিরতি নিতেন, তাহলে হয়তো ব্যাপারটা নিয়ে এতখানি জল্পনা হতো না। যেটা শোনা যাচ্ছে প্রশাসনের ভূমিকায়, এই প্রশাসনের মধ্যে অংশ হচ্ছে বেশ কিছু মন্ত্রীও, এই প্রশাসনের ভূমিকায় কিন্তু অভিষেক রীতিমতো হতাশ, তিনি বিরক্ত, বিব্রত। নির্বাচনের 6 মাস আগে এই ধরনের নানা বিষয় নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং বেশ কিছুদিন তৃণমূলে নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল নবজোয়ারের আন্দোলনের সময়, অর্থাৎ যে নতুন তৃণমূল তৈরি করার কথা তিনি বলছিলেন, যে তৃণমূলে কাটমানি থাকবে না, যে তৃণমূলে দুর্নীতি থাকবে না, যে তৃণমূল হবে একদম স্বচ্ছ এবং পবিত্র, রাজনৈতিক দল হিসেবে যা হবে দেশের মধ্যে 1 নম্বর। এই আন্দোলনের সময় তিনি যে সমস্ত সমস্যার কথা জানতে পেরেছিলেন, সেতু, রাস্তা, পানীয় জলের অভাব, এগুলো কিন্তু তিনি তুলে ধরেছিলেন দলের ভেতরেই, প্রশাসনের কাছেও তিনি জানিয়েছিলেন, কিন্তু তার আশানুরূপ সমাধান হয়নি বলেই মনে করছেন অভিষেক। প্রশাসনের একাংশের গাফিলতিতে বারবার নাকি প্রকট হয়ে পড়ছে এবং এই ধরনের ঘটনার জন্য, এই পরিষেবাগত ত্রুটির কারণে, রাস্তাঘাট জঞ্জাল পরিষ্কার না হওয়া ইত্যাদির কারণের জন্যেই কিন্তু দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে তৃণমূলের ভোট এবার কমেছে। বেশ কিছু পুরসভায়, বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল কিন্তু হেরেছে। আবার এটাও দেখা যাচ্ছে যে বেশ কিছু মন্ত্রীর জেতা আসনে, যারা মন্ত্রিত্ব করছেন ওই আসন থেকে জিতে, সেই সব আসনেও কিন্তু তৃণমূল হেরেছে। এত ভালো ফলের মধ্যেও তৃণমূলে একটা অশনি সংকেত দেখা দিচ্ছে। এখন যেটা হচ্ছে যে এই ভোটের মুখে প্রতিষ্ঠান বিরোধিতার কারণে কিন্তু প্রার্থীদেরও, যারা লোকসভায় দাঁড়িয়েছেন, তাদেরও কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল নানা কিছু নিয়ে। এই প্রশাসনের একাংশ এই ধরনের সমস্যাগুলোর যদি সমাধান করতেন, অন্তত সমাধানের চেষ্টা করতেন, তাহলে এই ব্যাপারটা যেটা হতো না সেটা বলাই বাহুল্য। শুধু তাই নয়, মানুষ তার ভোটের দাম এখন বোঝেন এবং সেই কারণের জন্য এমনকি বিজেপির এক প্রার্থী, আসানসোলের প্রার্থী এস আলুওয়ালিয়া, তিনিও কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় সরকারের বেশ কিছু গাফিলতিকে কেন্দ্র করে। অর্থাৎ মানুষ কিন্তু এখন সোচ্চার হয়েছেন, মানুষ কথা বলতে শিখেছেন। এর ফলে রাজ্য জুড়ে, রাজ্যের যে সমস্ত জায়গায় যেসব আমলারা বিভিন্ন দপ্তরের সচিব হয়ে, সহসচিব হয়ে বসে রয়েছেন, তাদের স্তরে একটা রদবদলের কথা কিন্তু অভিষেক বলেছেন, দলকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশ্চয়ই বলেছেন। তাছাড়া তিনি চাইছেন যে দলীয় স্তরে বেশ কিছু সাংগঠনিক রদবদল, যাতে এই নেতার সঙ্গে ওই নেতার মুখ দেখাদেখি বন্ধ, এর বাড়িতে সে যায় না, তার সভায় এ আসে না, এই ধরনের দ্বন্দ্ব, এগুলো কিন্তু নিয়ে দলকে ব্যতিব্যস্ত হতে না হয়। এই লোকসভা নির্বাচনের আগে অভিষেককে রীতিমতো ভুগিয়েছে এবং বেশ কিছু সাংগঠনিক সভা করে অভিষেক কিন্তু বলে দিয়েছিলেন যে যদি দলীয় স্তরে পারফরমেন্সের ঘাটতি দেখা দেয়, যদি দেখা যায় যে দলের হারের পিছনে অথবা ফলাফল খারাপের পিছনে, ভোট কমার পিছনে সংশ্লিষ্ট নেতা দায়ী, তাকে কিন্তু ছাড়া হবে না। তিনি এটা কিন্তু বারংবার বলেছেন বিভিন্ন বৈঠক। অভিষেক এই বিষয়টা নিয়ে একটা অনিশ্চয়তার কথা মনে করছেন। তিনি মনে করছেন যে এখনই মন্ত্রিত্বের রদবদল অথবা আমলাস্তলের রদবদল হবে না। লক্ষণীয় বিষয় এই যে অভিষেকের এই পোস্টের দিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে রীতিমতোভাবে সোচ্চার হয়েছেন বেশ কিছু আমলাদের ব্যর্থতা নিয়ে।
তাকে এমন কথাও বলতে নাকি শোনা গেছে, ঘাট ধরে বের করে দেবো। তিনি আবার বেশ কিছু আমলার প্রশংসা করেছেন, বেশ কিছু আমলার নিন্দে করেছেন। সুতরাং আশাই করা যায় যে প্রশাসনকে গতি দিতে, অর্থাৎ অন্তত 2 বছর আগে যে ভোট রয়েছে বিধানসভার ভোট, তার আগে প্রশাসনকে গতি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে। আমাদের এই পশ্চিমবঙ্গে 4 বিধানসভা আসনে 10ই জুলাই ভোট, তারপরেই 6টি বিধানসভা আসনের আবার উপনির্বাচন হবে। এই 4টিও উপনির্বাচন, এর জন্য প্রার্থী বাছাই, প্রচার, লড়াই, এগুলো সমস্ত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাবে যে বিরোধী দলগুলো সিপিএম, কংগ্রেস, বিজেপি জেতার জন্য ঝাঁপিয়ে পড়বে, বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস, কেননা এদের বিধানসভায় কার্যত শূন্য, সদস্য সংখ্যা শূন্য, কোনো এমএলএই এই দুটি দলের নেই। বাইরন বিশ্বাস বলে একজন জিতেছিলেন কংগ্রেসের টিকিটে, তিনিও কিন্তু উপনির্বাচনেই জিতেছিলেন, তিনিও কিন্তু তারপরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই ব্যাপারটা কিন্তু অভিষেকের পক্ষে রীতিমতো অস্বস্তিকর। এদিকে এই উপনির্বাচনগুলোর আগেই কিন্তু 24শে জুন লোকসভায় সদস্যদের শপথ দিতে হবে। ওই দিনই স্পিকার নির্বাচন, সেই দিনই তৃণমূলের সমস্ত সদস্যকে লোকসভায় হাজির হতে হবে, অভিষেককে হাজির হতে হবে। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার তৃণমূলের নেতা, আসল তো নেতা অভিষেকই, এ তো সবাই জানেন। অভিষেকই কিন্তু দলকে দিশা দেখাবেন। এই ধরনের ব্যাপারগুলোর আগে অভিষেকের এরকম বিরতি নেয়ার ব্যাপারে একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে যে তিনি কি ক্ষুব্ধ, তার কি অভিমান হয়েছে, নাকি তিনি সত্যি সত্যি তার চোখের আঘাতের জন্য বা এই অসুস্থতার জন্য তিনি সেই চিকিৎসার জন্য বাইরে যাবেন, যা তিনি অতীতে কয়েকবার গেছেন। এই বিরাম যদি সত্যি হয় তাহলে অবশ্য অন্য কথা। এই মুহূর্তে অভিষেকের এই যে বিরামের কথা সাড়ম্বরে সমাজ মাধ্যমে জানানোতে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে। সাংগঠনিক স্তরে রদবদল তিনি যেটা চাইছেন, এটা নাকি হচ্ছে না, অনিশ্চয়তা আছে। সচিব স্তরেও রদবদল নিয়ে তার মনে হয়েছে অনিশ্চয়তা আছে। প্রশাসন ঠিক সেইভাবে গতিশীল হয়ে উঠছে না এখনো পর্যন্ত, এটা নিয়েও তিনি কিন্তু ক্ষুব্ধ। এবং শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে সম্প্রতি মন্ত্রীদের একটি বৈঠকে, তৃণমূলের মন্ত্রীদের একটি বৈঠকে বলেছেন যে আসবেন, যাবেন, ঘুরে বেড়াবেন, চেয়ারে বসবেন, তা করলে কিন্তু হবে না, আপনাকে পারফরমেন্স করে দেখাতে হবে, এবং পারফরমেন্সই কিন্তু শেষ কথা। অর্থাৎ এই 2 বছর তৃণমূল কিন্তু ঘুরে দাঁড়াতে চায়, অভিষেকের হাত ধরেই কিন্তু তৃণমূল ঘুরে দাঁড়াবে। মানুষকে আরও বেশি জনসেবামূলক প্রকল্পের আওতায় আনা, মানুষকে আরও বেশি পরিষেবা দেয়া ইত্যাদি এই সমস্ত কারণের জন্যই কিন্তু অভিষেক দলকে একটি ঝাঁকুনি দিচ্ছেন, এটাও কিন্তু অনেকের মতামত। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সমস্যাটি টেক অফ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সফল হন, দলকে যদি তিনি গতিশীল করতে পারেন, প্রশাসনকে যদি তিনি প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যদি প্রশাসনকেও একটি রূপরেখার মধ্যে ঢালতে পারেন, যা এতদিন হয়নি, তাহলে কিন্তু অভিষেকের এই অভিমান বেশি দিন থাকবে না। তবে এটাও ঠিক, আশা করি যে কাজকর্ম অথবা যে স্বচ্ছ প্রশাসনের আশা করে মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, 34 বছরের বামফ্রন্টকে সরকারকে হারিয়েছিল, সেই প্রত্যাশা খানিকটা হলেও যেন তৃণমূল পালনে ব্যর্থ। আবার একথাও শোনা যাচ্ছে তৃণমূলের একটি দল, একটি টিম তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বলা হবে যে কাটমানি সংক্রান্ত অভিযোগ বা কোনো দুর্নীতি সংক্রান্ত অভিযোগ যদি দলের বিরুদ্ধে, দলের কোনো পদাধিকারীর বিরুদ্ধে থেকে থাকে, তাহলে যেন সেই টিমের কাছে পৌঁছে দেওয়া হয় এই অভিযোগ। এই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে, সেই সংশ্লিষ্ট জায়গায় যাবে, এবং এই অভিযোগ যদি প্রমাণিত হয়, যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটাও কিন্তু একটা পোস্টে, তৃণমূলেরই একটা পোস্টে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 2026-এর ভোটের আগে, উপনির্বাচনের আগেই তৃণমূল কিন্তু অনেকখানি ঘুরে দাঁড়াতে চায়। যে দুর্নীতির অভিযোগ, যে কাটমানির অভিযোগ, যে নানান ধরনের স্বজন পোষণ ইত্যাদির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, সেখান থেকে তৃণমূল কিন্তু বেরিয়ে এসে ফিনিক্স পাখির মতন স্বচ্ছ এবং চমৎকার সৎ একটি দলে পরিণত করার চেষ্টা হচ্ছে। নমস্কার। আমাদের এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।